এখানে ধরো একদম অ্যাক্টিভলি কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা প্রবলেম সলভিং করো কে কে? যদি একটু হাত তুলো, লম্বা করে তুলতে হবে। আচ্ছা, হাত গোনা যাচ্ছে আর কি, সব মিলে হয়তো বা 10-12 জন হবে। এই রুমে কি 100 জন হবে? 100 জন আছে? 100 জন আছে না স্টুডেন্ট নাকি? 100+, তার মানে 12 জনের মতো প্রবলেম সলভিং করে। আচ্ছা, আর এখানে ধরো 3.7-এর উপরে রেজাল্ট আছে কার কার? দেখি কয়েকজন হাত তুলো। এটাও মোটামুটি, এটা একটু বেশি হবে, 15-20 জন হবে বা এরকম একটা জিনিস। আচ্ছা, 15-20 জন। তো আমি ওই যে আজকে যখন আসছি তখন তোমার নাম জানি কি? ইয়াসিন। ইয়াসিন আমাকে বলছে যে ভাই এখানে সবাই একাডেমিক ফোকাস, সবাই অনেক ভালো পড়াশুনো করে, শুধু ওরা প্রবলেম সলভিং করে না। তো আমি দেখতেছি যে মাত্র 15-20 জন পড়াশুনো করে, আর বাকি ধরো পড়াশোনার মধ্যে নাই আর কি, বুঝছো? তার মানে পড়াশোনা আসলে করতেছে না। তো লং স্টোরি শর্ট হইতেছে, হ্যাঁ মানে কম্পিউটার সায়েন্সের একটা প্রবলেম আছে আর কি। কম্পিউটার সায়েন্সটাকে ধরো এত সহজভাবে সব জায়গাতে রিপ্রেজেন্ট করা হয়, বা জিনিসটাকে এমনভাবে বলা হয়, শুনে মনে হয় কি যে এটা মনে হয় সবাই পারবে, এবং এটার ভিতরে মানে নাম লেখাইতে পারলেই একটা মানে গর্বের বিষয়, এবং নাম লেখাইতে পারলেই মোটামুটি আমার জীবন চেঞ্জ হয়ে যাবে বা এই টাইপের একটা বিষয়। এবং আরও এখন জিনিসটা যেটা হয়েছে যে এখন তো ওই যে এআই দিয়ে যেহেতু ওয়েবসাইট তৈরি করা যায়, অ্যাপ তৈরি করা যায়, তাইলে আমার তো আসলে কম্পিউটার সায়েন্স ডিগ্রিরও প্রয়োজন নাই। তো আমি এগুলা দিয়ে আসলে করবো কি? আর প্রবলেম সলভিং ওটার তো প্রয়োজনীয়তাই নাই, কারণ একটা কমান্ড দিব, মুখে বলবো, পুরো জিনিসটাই তো হয়ে যায়, তাই না? ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো রাস্তায় যারা রিক্সা চালায় সবাই তো আসলে শিক্ষিত না। তো কারোর কাছে যদি তুমি একটা ক্যালকুলেটর দিয়ে দাও, তোমার কি মনে হয় যে 1 2 3 চিনে না, তাকে যদি ক্যালকুলেটর দিয়ে দাও সে কি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে? তো ক্যালকুলেটর দিয়ে দিলে পারবে না কেন? ক্যালকুলেটরে তো যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ইউজিং জানতে হবে। তারপরে আসলে যোগ বিয়োগের ফাংশনালিটিটাও তো বুঝতে হবে। আমরা যেহেতু প্রাইমারি স্কুলে পড়ছি, এই কারণে আমরা বুঝি যে যোগ মানে আসলে দুইটা সামেশন, আর বিয়োগ মানে হইতেছে সাবস্ট্রাকশন। কিন্তু এই কনসেপ্টটা তো আসলে বুঝতে হবে যে মানে যোগ আর বিয়োগ কোনটা দিয়ে আসলে কোনটা মিন করে। সো এর ক্ষেত্রে আলটিমেটলি ঘটনা যেটা ঘটছে, যে এটা যদি আমি এমন কোনো একটা পার্সনকে দিয়ে দিই যে মাত্র কম্পিউটার চালাইতে পারে, ইভেন তুমি যে কাজটা করতে পারো, যে চ্যাটজিপিটি বা এই টাইপের যে টুল বা যেগুলো দিয়ে কার্সার বলো বা লাভেবল বলো, এই টাইপের যত টুলস আছে, এই তোমার পাড়া মহল্লায় দেখবা যে বিভিন্ন সাইবার ক্যাফে আছে, বা যারা ওই যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে, অথবা পাড়া মহল্লায় কিছু দোকান থাকে না যে ফটোকপি বা প্রিন্টারের কাজ করে, তো তারা তো কম্পিউটার সম্পর্কে মোটামুটি ভালোই জানে। তো তুমি যদি তাদেরকে ওই চ্যাটজিপিটি বা ওইটা একটা ধরো প্রিমিয়াম সাবস্ক্রিপশনই কিনে দিলা, তো তোমার কি ধারণা যে সে কালকে থেকে ওয়েবসাইট বানানো শুরু করবে? আর ধরো এআই টুলস যেগুলো আছে সেগুলো দিয়ে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ তৈরি করছে, এরকম কে কে আছো দেখি একটু হাত তুলো, যে আমি একটা ফুল অ্যাপ তৈরি করে ফেলছি। হাত তুলো, তুমি একটু লম্বা করে হাত তুলো, তোমাকে সামনে এনে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। মানে বিষয় যেটা হয়েছে, ধরো এআই দিয়ে যেহেতু এত সহজে ওয়েবসাইট বানানো যায়, অ্যাপ বানানো যায়, তাহলে এখানে আমাদের সবার একটা করে ওয়েবসাইট আর সবার একটা করে অ্যাপ থাকা উচিত। কারণ এটা তো মুখ দিয়ে কমান্ড দিলেই হয়। আর জেমিনির ভিতরে তো ধরো তুমি ভয়েস কমান্ড দিতে পারো, ভয়েস কমান্ড দিলে ধরো ও কথা বুঝতে পারে মোটামুটি। চ্যাটজিপিটিতেও পসিবল, চ্যাটজিপিটিতে ফ্রিতে হয়তো বা বেশি লিমিট পাওয়া যায় না বা এই টাইপের, বাট জেমিনিতে একটু বেশি লিমিট পাওয়া যায় সম্ভবত। তো তাহলে তোমাদের সবার একটা করে থাকা উচিত ছিল, ওয়েবসাইট আর অ্যাপ থাকা উচিত ছিল। অ্যাটলিস্ট তোমাদের জন্য তো ফরজ, যে যেহেতু কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছো, মাস গেলে এখানে তো বেতন টেতন কিছু টাকা পয়সা দাও, তো অ্যাটলিস্ট তোমার তো জানা উচিত ছিল। কিন্তু তুমি ধরো ফেসবুকের মধ্যে সমানে রিলস কি দেখতে থাকো যে ভাই ওই এআই আমার চাকরি খেয়ে ফেলবে, তারপরে হচ্ছে এটা করবে সেটা করবে, কিন্তু আসল যে তোমার অবস্থা, এআই ছাড়াই যে তুমি অলরেডি তুমি গন হয়ে যাবে, এটা নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করতেছো না। এআই এআই আসলে কার চাকরি খাবে? যে ধরো অলরেডি একটু ওয়েব ডেভেলপমেন্ট জানে, অ্যাপ ডেভেলপমেন্ট জানে, অল্প কিছু কাজ কাম পারে। এখন যে জানেই না, তার আবার কম্পিটিশন কিসে? মানে সে তো খেলার মধ্যেই নাই। যে পার্সন খেলার মধ্যে নাই তার তো কম্পিটিশন হার জিতের কোনো কিছু নাই, ও তো খেলায় পার্টিসিপেটই করে নাই। তো মূল বিষয় হইতেছে, ধরো জিনিসপত্র আমার কাছে মনে হয় যে খুবই সহজ সরল সিম্পল, এটার ভিতরে এত প্যাচ গোজ লাগানোর কোনো কিছু নাই। তুমি কম্পিউটার সায়েন্সে পড়ো, সো তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিংটা অবশ্যই অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছরের জন্য হইলেও করা উচিত। এটা করার নাম্বার ওয়ান রিজন হইতেছে বিহাইন্ড দ্য সিন আসলে ঘটনাটা কি ঘটতেছে সেটা যদি তুমি না বুঝতে পারো, মোস্ট লাইকলি তুমি বিপদের মধ্যে পড়ে যাবা। বিপদের মধ্যে যেভাবে পড়বা,
ধরো এই যে এআই টুলস বা যেগুলো আছে সেগুলো দিয়ে ওয়েবসাইট অবশ্যই তৈরি করা পসিবল, কিন্তু এটা কারো না কাউকে তো চালাইতে হবে এবং বুঝতে হবে যে আমি একটা এফিশিয়েন্ট সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন আসলে কীভাবে তৈরি করব। তো যখন তুমি এফিশিয়েন্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করার কথা চিন্তা করবা, তখন যদি তুমি আসলে না বুঝো কোন ডেটা স্ট্রাকচার লিখবা, ধরো ডেটা স্ট্রাকচার তো অনেকগুলো আছে। এখন চ্যাটজিপিটিকে বললা বা জেমিনিকে বললা, জেমিনি আর চ্যাটজিপিটি কী করবে? সে সবথেকে ইজিয়েস্ট যেটা আছে সেটা তোমাকে দিয়ে দিবে। অ্যান্ড এটা লং টার্মের প্রবলেম হবে নাকি হবে না, এটা তো জেমিনি তোমাকে বলবে না, কারণ জেমিনি তো ধরো ওই লেভেলের ইন্টেলিজেন্স নাই এবং ও অত কিছু চিন্তা ভাবনা করবে না মোস্ট লাইকলি। তোমাকে তো রাইট কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারতে হবে। তোমাকে তো বুঝতে হবে যে আমি এখানে ডেটাটাকে যে স্টোর করব, কীভাবে স্টোর করলে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে পরবর্তীতে আমি আবার খুঁজে বের করতে পারবো। কারণ আলটিমেটলি আমরা কম্পিউটার সায়েন্সে কী করি, ডেটাগুলো স্টোর করি অ্যান্ড দেন পরবর্তীতে বিভিন্ন কাজে ওই ডেটাগুলো থেকে আমার সর্টিং করে রাইট ইনফরমেশনটা বের করে আবার ইউজারকে দেখাতে হয়। এটি তো আসলে মূল ঘটনা। তো এখন এই ঘটনার ভিতরে তুমি যদি না বুঝো, যে মানে তোমার মাথার ভিতরে যদি না থাকে আপকামিং ডেজে এর কারণে যেটা হবে সেটা হইতেছে তোমাকে আর টাইপ করে কোড লিখতে হবে না, মানে টাইপিংটা চলে যাবে, তাছাড়া বিশেষ কোনো কিছু হবে না। এবং তোমার যদি ধারণা থাকে এরকম যে আমি মুখে বললেই তো একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে, একটা অ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমাদের সবার একটা করে সফটওয়্যার কোম্পানি থাকা উচিত, কারণ এটা তো মুখে বললেই হয়ে যায়। কি বলো, থাকা উচিত না? তুমি তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করো মোটামুটি, তো তাহলে তো থাকা উচিত। তো নাই কেন? এত সহজ জিনিস তোমরা করতেছো না কেন? আমি গতকাল একটা ইনফরমেশন দেখতেছিলাম, তোমার প্রোডাক্ট হান্টের নাম শুনছো কে কে? প্রোডাক্ট হান্টের নাম শুনছো কে কে? হ্যাঁ, কেউ শুনো নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো মানে খুবই হতাশ বিষয়। তোমরা কিন্তু আবার এই ইউনিভার্সিটি থেকে বের হয়ে আবার বললো না যে চাকরি বাকরি নাই, এইটা বলার অধিকার কিন্তু তোমার নাই। কারণ তোমাকে তো আগে বুঝতে হবে যে চাকরি তুমি কোথায় খুঁজবা বা এটা আসলে কোন জায়গা থেকে আসে। তো চাকরি আসলে কে বলে যে চাকরি বাকরি নাই? যে আসলে ওটা সম্পর্কে যার জানাশোনা আছে, তথ্য জানা আছে, বোঝা আছে। তুমি যদি নাই জানো তাহলে তো বিপদ। প্রোডাক্ট হান্ট হচ্ছে একটা কাইন্ড অফ লাইক এ প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেসও বলতে পারো। এখানে মানুষজন নতুন নতুন প্রোডাক্ট যেগুলো তৈরি করে, ধরো তোমার মোবাইলের ভিতরে ফেসবুক আছে, তারপরে টুইটার আছে বা ইনস্টাগ্রাম আছে, প্রত্যেকটা একটা সিঙ্গেল প্রোডাক্ট। সো কোম্পানিগুলো যখন নিউ স্টার্টআপগুলো যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, প্রথমে তারা প্রোডাক্ট হান্টের ভিতরে লঞ্চ করে এবং প্রোডাক্ট হান্টের ভিতরে লঞ্চ করে তারা প্রথমে যেটা করে ইউজার টেস্টিং করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার ওখানে আলফা রিলিজ দেয় বা বেটা রিলিজ দেয়, অনেক ক্ষেত্রে একদম প্রোডাকশন রেডি জিনিসপত্র দেয় এবং এটা গ্লোবালি খুবই ওয়েল নোন একটা প্ল্যাটফর্ম। তো আমি গতকাল একটা জিনিস দেখতেছিলাম যে প্রোডাক্ট হান্টের ভিতরে প্রত্যেক মাসে এখন প্রায় 450 মতো প্রোডাক্ট রিলিজ হয় এবং 450 মতো প্রোডাক্ট যে রিলিজ হয় এটা আনবিলিভেবল একটা নাম্বার। কারণ এর আগে কখনো একটা সিঙ্গেল মান্থে এত বেশি প্রোডাক্ট রিলিজ হতো না। একটা প্রোডাক্ট মানে কিন্তু অলমোস্ট লাইক এ কোম্পানি। কারণ একটা কোম্পানির মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, বাট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চাইলে ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসেবে মানুষজন ফর্ম করতে পারে। এবং এই 450-এর ভিতরে আই এম মোর দ্যান কনফিডেন্ট যে এখানে একটা মেজরিটি সংখ্যক আছে সিঙ্গেল পার্সন কোম্পানি, মানে সিঙ্গেল পার্সন একা বসে একটা প্রোডাক্ট বানাই ফেলছে। তোমরা এটা জানতে হলে জাস্ট টুইটারের মধ্যে ঢুকবা, সলোপ্রেনিয়ার বলে একটা হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগ দিয়ে যদি তুমি খোঁজা শুরু করো দেখবা মানুষজন সমানে প্রোডাক্ট বানাইতেছে এবং তোমার থেকে বয়সও ছোট। তুমি ধরো সার্টিফিকেট নিয়ে টানাটানি করবা, এটা সেটা করবা এবং দিন শেষে এই সার্টিফিকেট তুমি কোথায় ইউজ করবা মানে এটা ধরো তুমি নিজেও জানো না আর কি। আর এখানে ধরো যাদের ওই যে রেজাল্ট 3.7-এর উপরে আছে 10-15 জন আছে যারা হইতেছে ধরো হায়ার স্টাডি করবে বা রিসার্চ করবে এবং ওই টাইপের লোকজনের সংখ্যা খুবই কম থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সবাই হায়ার স্টাডি বা রিসার্চ করতে যায় না। মেজরিটি সংখ্যক মোর দ্যান 75% স্টুডেন্ট আছে যারা চাকরি বাকরি করবে, সবাই হায়ার স্টাডিতে যাবে না। এবং অনেকের কাছে মনে হয় যে হায়ার স্টাডি খুবই মজার জিনিস, কারণ হায়ার স্টাডি করতে হইলে মানে করতে পারলে তো বিদেশ চলে যাওয়া যায়। সো বিদেশ যাইতে পারলে সব কিছু খুবই সুখের বা খুবই মজার। কিন্তু যে বিদেশে যে মাস্টার্স করে পিএইচডি করে সে জানে যে আসলে পড়াশোনা কত কঠিন এবং এটা যে কী পরিমাণে প্যারাদায়ক জিনিস। এখানে তো ধরো বাংলাদেশের টিচাররা তোমাদের মনে হয় যে খুব মানে প্যারা দেয়, কিন্তু বিদেশি টিচার যে কী পরিমাণ অমানবিক হইতে পারে যারা ওই পিএইচডি করে তাদের সাথে তোমরা একটু কথা বলে দেখতে পারো। ইটস লাইক 12 থেকে 13 ঘন্টা মানুষজন ল্যাবে বসে যারা পিএইচডি করে কাজ করতে থাকে। 12 থেকে 13 ঘন্টা ধরো বাংলাদেশের মেজরিটি লোক অফিসেও কাজ করে না। এবং মনে হয় যে বিদেশ চলে যেতে পারলেই খুবই মজার একটা জিনিস, বা ওখানে গেলে আসলে কোনো বিশেষ কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই বা এই টাইপের একটা ব্যাপার। আর বিদেশ যাওয়াটা আসলে সমস্যা না, মূল বিষয় হইতেছে মেজরিটি সংখ্যক যেহেতু তোমরা চাকরি বাকরি করবা তো সেটা নিয়ে একটু খোঁজখবর নিবা। এবং এখন কিন্তু ধরো তোমার চাকরি বাকরি করার জন্য তোমার যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে বিষয়টা এরকম না। তুমি একটা প্রোডাক্ট বানাই ফেলতে পারো,
প্রোডাক্ট বানায় তুমি প্রোডাকশনটার ভিতরে রিলিজ করে দেখতে পারো যে কতজন মানুষ তোমার এই প্রোডাক্টটা কেনার ব্যাপারে ইন্টারেস্টেড, এবং তুমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই 3-4টা প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারো। এবং সেই জায়গাটাতে ধরো একটা নর্মাল পার্সন যে একটা টেকনোলজি প্রোডাক্ট তৈরি করবে, যে হয়তো বা কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করে নাই, তার সাথে তুমি কম্পিউটার সায়েন্সে পড়ছো, তোমার প্রোডাক্টের তো অবশ্যই কিছু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর থাকা উচিত। যে এই প্রোডাক্টটা আইদার খুবই এফিসিয়েন্ট একটা জিনিস হবে, এই প্রোডাক্টের ভিতরে যেই সার্চের জন্য তুমি যে অ্যালগোরিদমটা লিখবা সেটা অবশ্যই খুবই এফিসিয়েন্ট হইতে হবে। আদারওয়াইজ এই কম্পিউটার সায়েন্সে তুমি পয়সা দিয়ে পড়ে কী লাভ? তুমি নর্মাল একটা সাবজেক্টে পড়লেই তো হইতো। কারণ এই মানে ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য কম্পিউটার সায়েন্স ডিগ্রি মানে পড়ার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। এটা যে কেউ ইউটিউব দেখেই শিখতে পারে। এবং তুমি খুব ভালোভাবেই জানো যে ইউনিভার্সিটির যে কারিকুলাম, সেইটার থেকে তুমি ইউটিউবের ভিতরে ঢুকে যা যা ইনফরমেশন আছে, যা আছে, এটা যদি তুমি মনোযোগ দিয়ে শিখো, তাহলে তুমি একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবা। এটার জন্য বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে ইউনিভার্সিটিতে সিএসসিতে মানুষ কেন পড়বে? যাতে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম বা ফান্ডামেন্টাল জিনিস যাতে স্ট্রং হয়, যাতে তুমি শুধুমাত্র এআই যে রেসপন্সটা দিচ্ছে সেটা ব্লাইন্ডলি যাতে তুমি ট্রাস্ট না করো। রেদার হইতেছে ওইটা তুমি বেটার ওয়েতে অ্যানালাইসিস করতে পারো, তুমি বুঝতে পারো যে ও আমাকে যে সাজেশনটা দিচ্ছে এটা কি ঠিকঠাক মতো দিচ্ছে নাকি কী অবস্থা। এখন দেখা গেল যে এআই তোমাকে যে সলিউশনটা দিছে সেখানে ও একই ফাংশন মাল্টিপল ফাইলের ভিতরে বারবার লিখতেই থাকতেছে, কিন্তু একই ফাংশন তো বারবার লেখার তো ধরো এরকম বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা রিপিটেটিভ ফাংশন তুমি ওটা একটা মেথড ক্রিয়েট করে ফেলতে পারো, তো সেটাতে তুমি বারবার পরবর্তীতে ইউজ করলা। সো এখন এইটা নর্মাল একটা পার্সন কি বুঝতে পারবে? এটা কি বোঝা সম্ভব? এবং তুমি কোড দেখা গেলো যে সামটাইমস আমরা কি হয় যে জিপিটি বা জেনারেটিভ এ থেকে আমাদেরকে যে কোড দেয় আমরা পড়ে দেখার একবার প্রয়োজন বোধ করি না। আমরা দেখি যে ইনপুট দিছি, আউটপুট বের হয়েছে, 2-2 4 মিলে গেছে, আই এম ডান। এর ভিতরে আর কি হয়েছে না হয়েছে এটা দেখার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করি না। তুমি অবশ্যই এআই ইউজ করবা, জিপিটি ইউজ করবা, এবং এআই এবং চ্যাট জিপিটি ইউজ করা খুবই ভালো জিনিস যদি তুমি তাকে তোমার লার্নিং বাডি হিসেবে ইউজ করতে পারো। ধরো একটা প্রবলেম তুমি বুঝতে পারতেছো না, ক্লাসে টিচার একরকমভাবে বুঝাইছে, তুমি হয়তো বুঝতে পারো না, অ্যাবসলিউটলি ফাইন। তুমি কিন্তু এখন তোমাকে 100টা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল দেখে ভিডিও বের করতে হবে না। কারণ আগে কি হইতো যে 10টা-15টা ভিডিও একই টপিকের উপর দেখে দেখে তারপরে আমাকে বুঝতে হইতো, কিন্তু এখন তুমি কিন্তু আলটিমেটলি কী করো, জিপিটিকে জাস্ট কোশ্চেন করবা এবং কোশ্চেনেও সুন্দরভাবে অ্যান্সার দিবে। সেটা যদি না বুঝে তুমি 100বার জিজ্ঞাসা করতে পারো, 100 ডিফারেন্ট ওয়েতে তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, ও কিন্তু তোমার মতো করে সুন্দর করে ও তোমাকে বোঝাই দেওয়ার চেষ্টা করবে। এবং এইটাকে যদি তুমি ওই ওয়েতে ইউজ করতে পারো যে তুমি কোডের আউটপুটও দেখলা কিন্তু কোডটা জাস্ট কপি করে তুমি কম্পাইলারের ভিতরে দিলা না, এটা তুমি নিজে টাইপ করে দেওয়ার চেষ্টা করলা যে ভাই দেখি আমি নিজে টাইপ করে দেখি। এবং মোস্ট অফ দ্য টাইম আমরা কী করি, ধরো ওই কোডটার একটা ছবি মাথার ভিতরে তুলে ফেলি এবং আমি মনে করতে থাকি যে এইটার পরে একটা ব্র্যাকেট ছিল, এইটার পরে একটা জিনিস ছিল, এবং তুমি দেখবা যে 2 দিন পরে এই জিনিস তোমার আর মনে থাকে না, কারণ তুমি তো ছবি তুলছো মাথার ভিতরে। এবং মেজরিটি জিনিস মাথায় তো এভাবে স্টোর করা সম্ভব না। রেদার তুমি যদি প্যাটার্নটা বুঝতে পারতা যে আসলে ঘটনাটা কি হয়েছে, যে এখানে প্রথমে কেন একটা ফর লুপ ইউজ করছে, কেন ফর লুপই ইউজ করলো, বা এখানে ইফ এলসের একটা কন্ডিশন এটা একবারের জায়গায় 2বার কেন ইউজ করছে, বা কারণটা কি, এইটার বিহাইন্ড দ্য সিন কারণ যদি তুমি বুঝতে চাও তাহলে কিন্তু তোমাকে ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম বুঝতে হবে। এবং আপকামিং ডেজে তুমি যদি ধরো কম্পিটিটিভ প্রোগ্রামিং করো বা এই ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের বা ফান্ডামেন্টাল জিনিসটা তোমার যদি খুব ভালো মতো জানা থাকে, বোঝা থাকে, তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট হইতে হবে না যে আমি জাভাস্ক্রিপ্ট পারি বা আমি জাভা পারি বা পিএসপি পারি, এই টাইপের কোনো কিন্তু ঝামেলা নাই। এবং তোমরা খেয়াল করে দেখবা এআই টুলসগুলো কিন্তু তুমি যদি না বলে দাও যে জাভাতে আউটপুট দাও, ও কিন্তু ওর মতো করে র্যান্ডমলি আউটপুট দিতে থাকে। এবং মেজরিটি ক্ষেত্রে কী করে, ও জাভাস্ক্রিপ্টে আউটপুট দেয়, এবং ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে ও রিঅ্যাক্টে আউটপুট দেয়, মাঝে মাঝে ও টাইপস্ক্রিপ্টে আউটপুট দেয়। সো এক এক সময় ও কিন্তু এক এক রকম, যেমন লাভেবলের ক্ষেত্রে আমি দেখি যে মাঝে মধ্যে সে রিঅ্যাক্টে আউটপুট দেয়, মাঝে মধ্যে সে টাইপস্ক্রিপ্টে আউটপুট দেয়, মানে এক এক সময় এক একভাবে সে আউটপুট দিতে থাকে। কিন্তু তুমি যদি তাকে বলে দাও যে এই ফ্রেমওয়ার্ক বা এই ওয়েতে করতে হবে, অনেক ক্ষেত্রে সে ওটা ফলো করতে পারে। কিন্তু মূল বিষয়টা হইতেছে তার মানে ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু আপকামিং ডেজে অত বেশি একটা ডিপেন্ডেন্সি থাকবে না। তোমার আসলে বুঝতে হবে যে কোর ফান্ডামেন্টাল জিনিসটা কি, মানে পুরো মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে, ওইটা যদি তুমি প্রপারলি আসলে না বুঝতে পারো, এবং ওইটা বোঝার সবচেয়ে ভালো জিনিস হইতেছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম। এখন তোমার মনে হতে পারে যে ভাই এই জিনিসটা তো খুবই কঠিন, খুবই প্যারাদায়ক, তাইলে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, সেটা হইতেছে মানে কোন জিনিসটা ধরো সহজ, এরকম কি কোনো কাজের নাম জানো যেটা ধরো খুব সহজ? কেউ কি একটু বলতে পারো? রিলস দেখা। আচ্ছা, রিলস দেখলে টাকা পয়সা ইনকাম করা যায় এই টাইপের একটা ব্যবস্থা থাকলে ভালো। টিকটক থেকে
টিকটক থেকে তো অনেকে টাকা পয়সা ইনকাম করে আর কি, যারা ভিডিও বানায়, কিন্তু তুমি তো ভিডিও দেখো, এটাই তো সমস্যা। আর মানে টিকটকে ভিডিও বানানোর জন্য তো তোমার কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, খামাখা টাকা পয়সা নষ্ট করতেছ, কোনো দরকার আছে? এটা তো ধরো ইউটিউব থেকে শেখা যায়। সুতরাং মানে আমার সাজেশন একটাই, সেটা হইতেছে তোমার যা যা শেখা দরকার, যা যা জানা দরকার, সমস্ত জিনিসপত্র তুমি অলরেডি জানো, তুমি অলরেডি বুঝো। আমি এতক্ষণ ধরে যা বলছি এর প্রত্যেকটা জিনিসই তুমি জানো। জানতে না এরকম কেউ আসো যে আমি ঘুরাই ফিরে কিন্তু এক জায়গাতেই আসছি, আমি নতুন কোনো কিছু কিন্তু তোমাদেরকে বলি নাই, নাথিং নিউ। যে ঘুরাই ফিরে একটা জায়গাতেই আসছি যে ভাই তুমি ফান্ডামেন্টাল ওই জিনিসপত্রগুলো প্রপারলি শিখো, জানো, বুঝো, আদারওয়াইজ তুমি কিন্তু হারাই যাবা, এবং এমনভাবে হারাই যাবা ধরো তোমার খুঁজে পাওয়া যাবে না। এবং এরপরে তুমি হাউতাস করতে থাকবা, তুমি বলবা যে এবং আমাকে ওই যে কিছুক্ষণ আগে ওই ও বলতেছিল যে ইউনিভার্সিটির পরীক্ষা তো সব সময় থাকে। এখন ইউনিভার্সিটির পরীক্ষা আছে, ইউনিভার্সিটি শেষ করে যখন তুমি চাকরি বাকরি করবা, বিয়ে শাদী করবা, এরপর দেখা যাবে আজকে বাসায় সমস্যা, কালকে বাজার করতে যাইতে হবে, এটা করতে, এটার জন্য কি তুমি অফিসের কাজ বন্ধ করে রাখবা? তুমি কি অফিসে বলবা যে ভাই আজকে বাসায় তো বাজার করতে হবে, তো আজকে অফিসে যাবো না বা 3 ঘন্টা পরে যাবো? তুমি তো ঠিকই ওইটার জন্য টাইম বের করে ফেলবা। তো তুমি ইউনিভার্সিটি পরীক্ষার সময় তোমার শুধু মনে হয় কি যে ভাই এই পরীক্ষার জন্য আমি কিছু করতাম, তো ইউনিভার্সিটি পরীক্ষা কখন হয় এটা তো তোমরা জানো। 6 মাসের ভিতরে স্যাররা কি হঠাৎ করে আজকে সকালে উঠে বলে যে আজকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে? এরকম ঘটনা কি ঘটে তোমাদের? তো তাইলে তুমি পরীক্ষা নিয়ে কেন হয়তো প্যারা খাইতে দাও? এবং এইখানে তোমরা ওই যে এখানে কি নটরডেম কলেজের কেউ আসো? আচ্ছা, ওই এনডিসিতে একটা সিস্টেম আছে, তোমরা কি জানো যে এনডিসিতে সপ্তাহে 2 দিন পরীক্ষা দিতে হয়, কুইজ দিতে হয়। তো আমি যখন পড়তাম তখন হইতেছে পরীক্ষা দিতে দিতে আমি প্রথম দিকে আমার খুবই ভয় কাজ করতো, এরপরে পরীক্ষা দিতে দিতে এটা আর তখন মনে হয় কি যে এটা ক্লাসের। এবং ওই পরীক্ষা হয় কিন্তু একদম দিনের শুরুতে, মানে তুমি আমি দিনটা এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট তোমার সম্ভবত মঙ্গল আর বৃহস্পতিবার, হ্যাঁ মঙ্গল আর বৃহস্পতিবার সকালবেলা তুমি প্রথমে যাবা এবং তোমার পরীক্ষা সকালবেলা যেই ধরো পরীক্ষা দিতে বসতে হবে, এবং এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আল্লাহর দুনিয়ায় ঝড় বৃষ্টি বাদলা যা বলো, এই পরীক্ষা কিন্তু বন্ধ হবে না। এবং তুমি ওখানে আন্দোলন করে ধরো পরীক্ষা পিছাইতে পারবে না, তুমি টিচারের কাছে যে বলতে পারবে না যে আজকে পরীক্ষা দিব না, আজকে তো মনটা ভালো নয়। মন ভালো থাকুক খারাপ থাকুক, এবং দেয়ার আর ডেজ যেই দিন ধরো আমরা এরকম সিচুয়েশন হইতো যে সাদা খাতা জমা দিছি, কিছুই লিখতে পারি না, কারণ জিনিসপত্র এত ফাস্টার ওয়েতে চলে। তো তুমি এখন যদি বলো যে ভাই আমার এই পুরা 6 মাসের মধ্যে হয়তোবা 2টা মিড হয় নাকি 3টা মিড হয় 6 মাসে? ও 4 মাসের সেমিস্টার, কয়টা মিড হয়? মিড একটা হয়। বাংলাদেশে ইউনিভার্সিটি আছে যেখানে ধরো মিড 2টা হয়, এটার নাম জানো তোমরা? কিছু ইউনিভার্সিটি আছে, মোস্ট লাইকলি নর্থ সাউথ, এবং হ্যাঁ নর্থ সাউথে মিড কিন্তু 2টা হয় 4 মাসের মধ্যে, 2টা মিড হয়, আর ফাইনাল তো সবার একটা হয়। আর খুচরা খাচরা কুইজ তো কম বেশি মানুষজনের চলতেই থাকে। এখন তুমি যদি তার ভিতরে ধরো বলো যে এটা আসলে প্যারাডক্স। এবং আরও একটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করি, ধরো তুমি যখন কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করো বা কাজ করতে যাবা, তখন মোস্ট অফ দ্য টাইম এরকম হবে না যে তুমি প্রেডিক্টেবল জিনিসপত্র পাবা। হঠাৎ করে তোমাকে তোমার প্রজেক্ট ম্যানেজার একটা জিনিস দিবে অথবা প্রোডাক্ট ম্যানেজার একটা জিনিস দিবে, যেটা এর আগে কখনো তুমি শুনোও নাই, জানো না। এখন ওই প্রবলেমটা তুমি এর আগে তো কখনো করো নাই, এটার জন্য তো তুমি আলাদাভাবে প্রিপারেশন নাও নাই। তো তখন কি তুমি আসলে তোমার প্রজেক্ট ম্যানেজারকে বলবা যে আমার তো মানে ওইটা তো এক প্রকার পরীক্ষার মতো, তো ভালো লাগতেছে না, 2 দিন পরে এসে করবো, 3 দিন পরে এসে করবো, বা আজকে এই চাকরিটা করবো না চলে গেলাম, এই সুযোগ কি তোমার ওখানে আছে? তো তাইলে তুমি পরীক্ষা যেহেতু এটা তো একটা প্রেডিক্টেবল ঘটনা, যে জিনিস প্রেডিক্টেবল সেটা তুমি আগে থেকে প্রিপারেশন নাও। আগে থেকে প্রিপারেশন নিয়ে তুমি যেই দিনকার পড়া সেদিন তুমি পড়ার চেষ্টা করো, শেষ করে তারপরে তুমি দেখবা যে পরীক্ষার আগের দিন এসে তোমার প্রিপারেশনের অত বেশি ঝামেলা নেই। তুমি যেটা করো যে পুরো সেমিস্টারের পড়া জমাই রাখো, ওই পরীক্ষার আগের দিন পড়বা, তো ওই দিন তো প্যারা খাবাই। এবং তার 2-3 দিন আগে থেকে তোমার প্যানিক অ্যাটাক যে খাবা, এটা তো ধরো তুমি ওভার অ্যান্ড ওভার প্রত্যেক সেমিস্টারেই জানো। তো যে জিনিস তুমি প্রত্যেক সেমিস্টারে জানো সেটা যদি তুমি সলভ না করো, তাহলে তো আলটিমেটলি মানে তোমার কোনো ডাক্তার তোমার এই সমস্যার চিকিৎসা দিতে পারবে না। সো সহজ হিসাব হইতেছে যে তুমি অলরেডি জানো কি কি করা দরকার, জাস্ট টাইম বের করে তোমার ওটা করতে হবে। আর তুমি যদি বলো আমি টাইম বের করতে পারতেছি না, তাইলে আর তোমার কিছু বলার নেই, এই সমস্যার কোনো সমাধান নেই। টাইম যেহেতু বের করতে পারতেছো না, তাইলে তুমি ওই এক্সপেকটেশন রাখা বন্ধ করে দাও। তুমি ধরে রাখো যে আমি যেহেতু টাইম বের করতে পারতেছি না, আমি আসলে চাকরি বাকরির এক্সপেকটেশনও করবো না, আমি দেখি এই ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরে আলটিমেটলি কী করা যায়, একটু চিন্তা ভাবনা করে দেখি বা কী অবস্থা, বুঝছো? কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি টাইমও বের করবো না, আবার আমি একটা চাকরি বাকরিও চাই, তাহলে তো আসলে খুবই জটিল ইকুয়েশনের ভিতরে তোমরা পড়ে যাইতেছো।
সুতরাং এই ইকুয়েশনের ভিতরে না পড়তে পারলে আমার কাছে মনে হয় যে ভালো। এবং ক্ষেত্র বিশেষে ধরো অনেকের মাথার ভিতরে একটা জিনিস তো চলতে থাকে কম বেশি, যে আমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারতাম বা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারতাম। এখানে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেও না এরকম কেউ আছো? যে আমি কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দেয় নাই, এই 2 জন ছাড়া বাকি সবাই দিছে। তো তার মানে তোমরা সবাই পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিছো, মনের মধ্যে তো কিছুটা হলেও ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও। তো এখন তুমি যদি চিন্তা করে দেখো যে এখন তুমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করো না কেন, তুমি যদি তোমার যে কোনো একটা প্ল্যাটফর্ম কোডফোর্সেস বা কোডশেফের ভিতরে তোমার যদি একটা ভালো র্যাঙ্কিং থাকে, ফর এক্সাম্পল তুমি কোডফোর্সেসের ভিতরে তোমার যদি মিনিমাম 1800 বা 2000-এর উপরে র্যাঙ্কিং থাকে, এটা তুমি খুব ভালো মতোই জানো যে কোন ইউনিভার্সিটিতে পড়ছো ওই ইনফরমেশন পর্যন্ত কেউ আর দেখবে না, তার আগেই তোমাকে ইন্টারভিউতে রাখবে। কি রেজাল্ট করছো না করছো এর কোনো কিছু নিয়ে তাদের অত মাথা ব্যথা নাই, তারা শুরুতে বলবে আচ্ছা ঠিক আছে তুমি আসো ইন্টারভিউতে, দেখি কি অবস্থা হয়। এবং 1800 আর 2000 রেটিং যেটার কথা বললাম, এটা যদি কেউ টানা 2 থেকে 2.5 বছরের মতো সময় যদি চিন্তা করে যে আমি ডেইলি 2 থেকে 3 ঘন্টার মতো টাইম ডেডিকেট করবো, এটা করা পসিবল। এবং দিনে 2 থেকে 3 ঘন্টা সময় কনসিস্টেন্টলি রেগুলার যদি বের করতে পারো, এটা অ্যাবসলিউটলি ডুয়েবল একটা জিনিস, মানে অসম্ভব কোনো কিছু না। এটা শুধুমাত্র তুমি চিন্তা করে রাখছো, তোমার মাথার ভিতরে একটা জিনিস আছে যে প্রবলেম সলভিং না করলেও কোনো না কোনো একভাবে তো চাকরি পাওয়া যাবে। কিন্তু কোনো না কোনো একটা চাকরিতে যে যখন দেখবা যে বেতনটা মন মতো না, তখন এবার তুমি আবার চিন্তা করবে না দেশের লোকজন তো বেতন দেয় না, এই দেশের কোম্পানি খারাপ, এটা সমস্যা ওইটা সমস্যা। তুমি যে চাকরি পেয়েছো এটাই অনেক বড় বিষয়, তুমি আবার বলতেছো যে মানে বেতন দেয় না। এটা তুমি মানে বিষয় হচ্ছে কি হয়েছে, ধরো তুমি যদি জানো যে যে কোনো একটা ডাক্তারের কাছে গেছো, এখন সেই ডাক্তার কখনো কোনো ওটিতে ঢুকে নাই, কোনো সার্জারি করে নাই হ্যান্ডস অন, এবং তার রেজাল্টের অবস্থা অত সুবিধাজনক না, যতই সে নামের শেষে ওই যে ডাক্তার বা এই টাইপের জিনিসপত্র দেয় বা এই টাইপ নামের শুরুতে যদি দেয়, তুমি কি সেই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে কমফোর্টেবল ফিল করবা কোনোভাবে? এখন তুমি কি চিন্তা করতেছো যে আমি কম্পিউটার সায়েন্সে পড়বো, আমি কখনো প্রবলেম সলভিং করবো না এবং আমি পৃথিবীর সেরা সফটওয়্যার তৈরি করবো, এটা কি সম্ভব? তো এটা তো ধরো ওই যে এলাকায় বিভিন্ন হাতুড়ে ডাক্তার থাকে, তো তুমি হইতেছে হাতুড়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বুঝছো? এবং ওইটা হওয়ার জন্য মানে ফর্চুনেটলি ধরো কম্পিউটার সায়েন্স ডিগ্রির কোনো প্রয়োজনীয়তা নাই, ওইটা যে কেউ যে কোনো জায়গা থেকে হইতে পারে, ইউটিউবে ভিডিও দেখে বা অন্যান্য জায়গা থেকে লার্নিং রিসোর্স নিয়ে যে কেউ ভালো জায়গাতে যেতে পারে। এবং কম্পিউটার সায়েন্স একটা খুবই দুর্দান্ত বিষয় যে এখানে ধরো কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, এই টাইপের কোনো খেচাল নাই আর কি। তুমি কাজকাম পারো, তোমার একটা ভালো স্ট্রং, তুমি যদি প্রবলেম সলভিংয়ের দিকে যাও, তোমার যদি একটা ভালো প্রোফাইল থাকে যে কোনো একটা প্ল্যাটফর্মে প্রবলেম সলভিংয়ে, তোমাকে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তোমাকে চিনবে জানবে। যেমন তুমি মেডিকেলে বা ডাক্তারিতে পড়াশোনা করলে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, বাংলাদেশের বাইরে যে এটা আবার নতুন করে পড়তে হয়, পরীক্ষা দিতে হয়। কম্পিউটার সায়েন্সে তো এই ঝামেলা নাই। তুমি ধরো কোডফোর্সেসে তোমার যদি 2000 র্যাঙ্কিং হয়, তুমি যদি আমেরিকার একটা কোম্পানিতে অ্যাপ্লাই করো, ও কি বলবে যে আমার এখানে এসে আরেকবার পরীক্ষা দাও? বলবে না তো, এটা তো গ্লোবাল সিস্টেম। সো তাহলে জিনিসপত্র কিন্তু আমাদের জন্য সুযোগ সুবিধা অনেক বেশি। কিন্তু সমস্যা হইতেছে যে আমরা আসলে করার ব্যাপারে অত বেশি একটা ইন্টারেস্টেড না আর কি। তো বিষয় হচ্ছে তুমি প্রবলেম হচ্ছে যে আসলে খুব জটিল, বুঝছো? প্রবলেম হচ্ছে খুব জটিল। তুমি যে কোনো একটা জিনিস তুমি যদি আসলে মন দিয়ে না করো, এটা শুধু প্রোগ্রামিং না, মানে এটা কম্পিউটার সায়েন্স না, এটা যে কোনো কাজ তুমি যদি মন দিয়ে না করো, মন মানে হইতেছে এটার ভিতরে তুমি যদি খুব ডিপলি ইনভলভ না হও, তুমি যে ধরা খাবা এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই, মানে কোনো ধরনের ডাউট নাই। এবং তোমাকে লাইফে কোনো না কোনো একটা সময় প্যারা খাইতে হবে। তোমরা এখানে যারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিছো, তোমরা সবাই জানো যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তুমি কনফিডেন্টলি অ্যাটলিস্ট বুকে হাত দিয়ে বলতে পারবে না যে না ভাই, যে চান্স পাইছে তার চেয়ে আমি বেশি পরিশ্রম করছিলাম, ওর আসলে চান্স পাওয়াটা উচিত হয়নি, আমার চান্স পাওয়ার কথা ছিল কিন্তু আমি আসলে পাই নাই, বা আমি পরীক্ষার খাতায় লিখছিলাম ভালো মতো কিন্তু স্যার আমাকে মার্ক দেয় নাই। এই টাইপের ঘটনা কি ঘটার সম্ভাবনা আছে? মোস্ট লাইকলি নাই। তো তার মানে তুমি তো জানো যে তোমার আসলে ল্যাকিংস ছিল, তোমার ঘাটতি ছিল। এখন ওই সময় যারা ওই ঘাটতিটা ফুলফিল করে ফেলছে, তারা একটা ভালো ইউনিভার্সিটিতে গেছে। আর ভালো ইউনিভার্সিটিতে গেলে একটা সুবিধা হয়, ধরো এটা একটা বিশাল বড় অ্যালুমনি নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের কারণে ন্যাচারালি তুমি বিভিন্ন জায়গাতে ধরো ইন্টারভিউ কল পাইতে পারো। অনেক ক্ষেত্রে এটা একটা সুবিধা কম বেশি সবাই কম বেশি পায়। এখন ওই সুবিধা যদি তোমার কাছে ইমিডিয়েটলি না থাকে, তাহলে কম্পিউটার সায়েন্সের সবচেয়ে ভালো জিনিস কী আছে, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে একটা ভালো প্রোফাইল তৈরি করা, যেটা দিয়ে তুমি খুব ইজিলি স্ট্যান্ড আউট করা পসিবল। তো তুমি অ্যাডমিশন টাইমে প্যারা খাও নাই, অ্যাডমিশন টাইমে প্যারা নেও নাই, তো এখন একটা প্যারা নাও। জীবনে কোনো না কোনো একটা সময় তো প্যারা তোমাকে নিতে হবে, আদারওয়াইজ তো তুমি ধরো বিপদের মধ্যে পড়ে যাও, মানে সিরিয়াস বিপদে পড়বা, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। তুমি যদি একটা বছরে 365 দিন, তুমি 65 দিন যদি বাদও দাও, 300 দিনে 300টা প্রবলেম সলভ করা পসিবল।
তো তোমরা মেজরিটি এখন ধরে নিলাম যে সেকেন্ড ইয়ারের কাছাকাছি জায়গাতে আসো, তো তোমার কাছে যদি 2 বছরের মতো সময় থাকে তো মিনিমাম তো 600 প্রবলেম সলভ করা পসিবল। এবং তুমি যদি কন্টেস্ট দিতে না পারো অ্যাবসলিউটলি ফাইন, তুমি কোড ফোর্সে তুমি হ্যাকার র্যাঙ্কে যাও, লিড কোডে যাও। সো এগুলোতে যেহেতু ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করা যায়, সো এগুলোতে যে তুমি ইন্ডিভিজুয়ালি প্রবলেম সলভ করো, একটা একটা করে টপিক বেস তুমি প্রবলেম সলভ করা শুরু করো। তুমি জাস্ট টার্গেট রাখো যে দিনে একটা করে প্রবলেম সলভ করতে হবে, জাস্ট একটা করে প্রবলেম সলভ করতে হবে। আমি এটা বলে শেষ করে দিই, আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি ওই একটু হাঁটাহাঁটি করা দরকার, আমার ওজন ভয়াবহ রকমের বাড়ছে। এবং হাঁটাহাঁটি না করলে আমি দেখি যে সারাদিন যেহেতু চেয়ারে বসে থাকি তো খুবই মানে এনার্জি পাই না অত বেশি একটা। তো আমি মোটামুটি 5 দিন আগে একটা জিনিস চিন্তা করছি। 5 দিন আগে হঠাৎ করে রাতের বেলা একটা জিনিস মাথায় আসছে যে কালকে সকাল থেকে আমি জাস্ট 5 মিনিট হাঁটবো, শুধুমাত্র 5 মিনিট হাঁটবো। তো 5 মিনিট হাঁটার জন্য আমি আগের দিন রাতে যেটা করছি যে ট্রেডমিলটাকে আগে প্রিপেয়ার করে রেখে দিছি আলাদা একটা রুমে, এবং ওইটার জন্য তোমার মোজা তারপরে জুতা সব ট্রেডমিলের পাশে রাখছি। সকালবেলা উঠেই ফার্স্ট থিং আমি যেটা করছি, কোনো কিছু চিন্তা ভাবনা করবো না, কোনো ডিসিশনের ভিতরে যাব না, এবং সকালবেলা উঠেই ফার্স্ট থিং ইন দ্য মর্নিং যে আমি 5 মিনিট, আমার কন্ডিশন খুবই সিম্পল যে 5 মিনিটের মতো সময় আমি স্পিড অফ করবো। এবং আলহামদুলিল্লাহ প্রথম দিন আমার ভয়াবহ রকমের কষ্ট হয়েছে, মানে 5 মিনিট নর্মালি ট্রেডমিলের উপরে হাঁটতে যেয়ে আমার খুবই কষ্ট হয়েছে। এবং পরের দিনও সিমিলার ওয়েতে আমি চিন্তা করছি যে 5 মিনিট আমার টার্গেট, এবং আমি ঘড়ির দিকে তাকানো কিছুটা বন্ধ করছি। আমি দেখলাম যে 7 মিনিট বা 8 মিনিটে যে আমি থামতে পারছি। তারপরের দিন যে আমি 10 মিনিটে গেছি, এবং 3 নাম্বার দিন থেকে 10 মিনিট মোটামুটি আমার একটা স্ট্যান্ডার্ড আছে। বাট আমি ধরো মাথার ভিতরে এখনও আমার সেট আছে যে আগামী 30 দিন জাস্ট 5 মিনিট, এবং মোস্ট লাইকলি উপরওয়ালা অসুস্থর মতো যদি এটা আমি কন্টিনিউ করতে পারি 30 দিন, আমি জানি যে এটা 5 মিনিটে থামবে না, এটা মোস্ট লাইকলি 15 মিনিট 20 মিনিট অথবা আধা ঘন্টাও হয়ে যেতে পারে। সো গোল হইতেছে খুবই সিম্পল যে জাস্ট আমি একটা দিয়ে শুরু করব। আমাকে শুরুতেই কোনো কন্টেস্টে যেয়ে পার্টিসিপেট করতে হবে, কন্টেস্টে 5টা প্রবলেমের মধ্যে 5টাই সলভ করে ফেলতে হবে, বিষয়টা এরকম না। আমার টার্গেট হইতেছে ভাই আমি জাস্ট একটা সলভ করবো, আমার র্যাঙ্কিং যত পিছনে যায় যাক, কিন্তু অ্যাটলিস্ট মানে আমিও হয়তো বা 10,000 জন পার্টিসিপেট করছে, আমার র্যাঙ্কিং হয়তো বা 8,000 হয়েছে, কিন্তু মেজরিটি মানুষ তো পার্টিসিপেটই করে না। তো অ্যাটলিস্ট 8,000তম হওয়াও তো আসলে বেটার ওই জায়গা থেকে যদি চিন্তা করা যায়। সুতরাং ছোট একটা গোল সেট করতে পারো, এবং ছোট একটা গোল সেট করে তুমি যদি রেগুলারলি করতে থাকো, বছর শেষে দেখবা যে মোটামুটি 300 প্রবলেম সলভ হয়ে গেছে। এবং 300 প্রবলেম যদি তুমি সলভ করতে পারো, তুমি তোমার নিজেকে আশা করি নতুনভাবে আবিষ্কার করবা, তোমার চিন্তাভাবনার জগৎটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং এই ফান্ডামেন্টালের জায়গাটাতে যদি স্ট্রং করতে পারো, তাহলে অবশ্যই মানে এআই আসার কারণে কি ডেটা স্ট্রাকচার 2টা বেড়ে গেছে এরকম কোনো কিছু হয়েছে? এরকম তো কোনো কিছু হয় না। তো তার মানে এটা তো ধরো যে জিনিস লং টাইম ধরে থাকবে, একটা লম্বা সময় ধরে থাকবে, তাহলে সেটা আমি আগে ভাগে শিখে ফেলতে পারে, বাকি জিনিসপত্রগুলো তো আমার জন্য খুবই ইজিয়ার হয়ে যাবে। ধরো তুমি জাভাস্ক্রিপ্ট বলো, জাভা বলো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু অলমোস্ট প্রত্যেক বছরই নতুন নতুন চেঞ্জ আসতে থাকে। কিন্তু একদম কোর যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, সি বা C++-এ যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম যেগুলো আমরা বইয়ের ভিতরে পড়ি, সেটা কি প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়? এটা তো প্রত্যেক বছর বছর চেঞ্জ হয় না, খুব রেয়ারলি এই জিনিসপত্রতে চেঞ্জ আসে। তো তাহলে ওইটা যদি আমি শিখে ফেলতে পারি, তাহলে এআই আসুক নাকি এআই টু দি পাওয়ার আরও 10 বা সামথিং আসুক, ওটা নিয়ে তো আমার অত প্যারা খাওয়ার আশা করি বিশেষ কোনো কারণ নেই। তো যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।